এই সপ্তাহের শুক্রবার আসতে মাত্র 4 দিন বাকি। আর ভাইয়ার আগদের অনেক কাজ এখনো শেষ হয়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ভাবির জন্যে শপিং করা, আর সেটাই এখনো করা হয়নি। ভাইয়ার আকদ হবে শুক্রবার আসরের নামাজের পরে, কিন্তু রাতে এনগেজমেন্টের একটা অনুষ্ঠান করা হবে। ভাবি এবং আমাদের প্রায় আত্মীয়রাই অনুষ্ঠানে আসবেন, তাই অনুষ্ঠানের জন্য একটি ক্লাব বুক করা হলো। ভাবির বাসা থেকে আসার পরই মেহমানের লিস্ট করা, তাদের দাওয়াত দেয়া, আরও নানা কাজে এতটাই মগ্ন ছিলাম যে ভাবির জন্য শপিং করাই হয়নি। আজকেই আগদের শপিং করার জন্য আমি ভাইয়া, আপুরা আর সাদিফ ভাইয়া মিলে একসাথে মার্কেটে যাওয়ার প্ল্যান করলাম। বাসার সব কাজ শেষ করে আমরা সবাই একসাথে বিকালের দিকে যাওয়ার জন্য প্রস্তুত হলাম। কথা ছিল ভাইয়া আর আমি একসাথে আমাদের গাড়ি করে যাব। সাদিফ ভাইয়া আর আপুরা ওদের গাড়িতে যাবে। কিন্তু মাঝখান থেকে বাম হাত ঢুকিয়ে দিল সাদিফ ভাইয়া। যেই মাত্র বাসা থেকে বের হব তখন এই সাদিফ ভাইয়া আমার ভাইয়াকে বলল, রাফসান, তুই কি সিউর যে তুই গাড়ি করেই যাবি? মানে কি, গাড়ি করে না গিয়ে উড়ে উড়ে যাব নাকি? না, তা কেমনে যাবি? তবে যেভাবেই যাস শেফা কিন্তু আমার সাথে যাবে। তোর যদি একা একা লাগে তাহলে তুই এই 2 বান্দর থেকে যে কোনো একজনকে নিয়ে যা, বা 2 বান্দরকে একসাথে নিয়ে যা। না হলে আজকে শপিংয়ের কথা ভুলে যা। সাদিফ ভাইয়ের কথা শুনে আমার মাথায় চক্কর দিয়ে উঠল। আমারই সামনে আমার ভাইকে উনি আমার জন্য থ্রেট দিচ্ছেন। কি সাহস! এই চুপ কর তুই। তুই আর আমি সামনে বসবো আর এই 3 বান্দর পিছনে বসে যাবে। আমরা ইজিলি একসাথে সবাই মিলে যাইতে পারতেছি, আলাদা আলাদা যেতে হচ্ছে না। ওয়াও রাফসান, তুই তো আমার সাথে থেকে থেকে অনেক ইন্টেলিজেন্ট হয়ে গেছস। এই প্ল্যানটা তো আমার মাথায় আসেনি। তোর মাথায় সবসময় চলে কিভাবে কাকে চিল্লাবি, কিভাবে কাকে বকা দিবি, কিভাবে কাকে মারবি। এগুলো ছাড়া তুই আর কি ভাবতে পারিস? হা হা হা, ব্যাড জোক। চল তো, তোর সাথে ঝগড়া করতে করতে অনেকটা লেট হয়ে গেল। ভাইয়া কিছু বলবে যাবে তখনই আমি বলে উঠলাম, এই আপনারা কি যাবেন? নাকি আমরা 3 জন একা একা চলে যাব? সেটাই তো। এই টমেটো, চলো তো আমরা চলে যাই। তোরা আয়, আমরা যাচ্ছি। সাদিফ ভাইয়া কথা বলে আমার হাত ধরে টান দিতেই ভাইয়া আর্লি গাড়িতে উঠে বাইকে বসতে বলল। সাদিফ ভাইয়া উনার গাড়ি আমাদের বাসার উঠানে রাখলেন। আমরা সবাই একসাথে রওনা দিল। সাদিফ ভাইয়া আগে বলে দিল যে আগদের শপিং যেন পাকিস্তানি শোরুমটা থেকেই করা হয়। আর সবচেয়ে অবাক করার বিষয় হল, এই শোরুমটা সাদিফ ভাইয়ার নিজেরই। মানে সিরিয়াসলি, এটাতে প্রায় অনেকবার আসলাম, কিন্তু একবারও জানলাম না এটা উনারই শোরুম। এই শহরে উনাদের আরও কি কি আছে আল্লাহই জানে। এবারও আমরা শোরুমের একেবারে কর্নারে বসলাম। আর এদিকে সব নিউ ডিজাইনগুলো সাদিফ ভাইয়া ম্যানেজারকে বলে আনিয়েছেন। ভাবির জন্য একটা অনেক সুন্দর গর্জিয়াস গারারা সিলেক্ট করলাম। আমার আর আপুদের জন্য গারারা নিলাম, তবে সিম্পল, বেশি গর্জিয়াস না। জারাভির জন্য একটা সুন্দর গাউন নিলাম। ভাবির আর আমার ড্রেস তো ভাইয়া কিনে দিবে স্বাভাবিক, তবে আপুরা আর জারাভির ড্রেসগুলো ভাইয়ার তরফ থেকে গিফট পেয়ে গেল। এরপর আমরা পাশেই একটা শাড়ির শোরুমে গেলাম। ভাবির জন্য 3টা শাড়ি কেনা হলো। শাড়ি কেনার সময় সাদিফ ভাইয়া একটা শাড়ি আমার দিকে দিয়ে বলল, ফুল, এটা তোমাকে অনেক মানাবে। তোমার পছন্দ হলে আমি এটা তোমায় কিনে দিতে চাই।
আমি উনার কথায় অবাক হয়ে বললাম, আরে আমি কি শাড়ি পরি নাকি? শাড়িটা সুন্দর অনেক, আপনার গার্লফ্রেন্ডের জন্যে নিতে পারেন। এই সাদিফ, তোর গার্লফ্রেন্ড মানে? কথাটা ভাইয়া অনেকটা রেগেই বলল। আর এদিকে সাদিফ ভাইয়া আমার ভাইয়াকে কিছু না রাফসান, পরে বলবো তোকে। কথাটা বলে ভাইয়া থেকে গাড়ির চাবি নিয়ে শাড়িটা হাতে নিয়ে হন হন করে হেঁটে চলে গেলেন। কাহিনী কি হলো আগা মাথা কিছু বুঝলাম না। এরপর আবার আমরা সবাই মিলে একটা শপিং মলে গেলাম। ভাবির যত কসমেটিক্স, জুতা, জুয়েলারি আরও যা যা দরকার সবই নিয়ে আমরা সাদিফ ভাইয়ার নিউ রেস্টুরেন্টটাতে গেলাম। এতক্ষণের মাঝে আমার সাথে একটুও কথা বললেন না সাদিফ ভাইয়া। আজব উনার এত রাগ কেন আমি বুঝি না। আমাকে তো সারাদিন চিল্লাবে, আমি কিছু একটু বললেই সমস্যা। ভাইয়াকে সাদিফ ভাইয়া পুরো রেস্টুরেন্ট ঘুরে দেখাচ্ছে আর আমরা তিন বোন বসে আছি। ইতি আপুর সামনেই এখন জুমান আপুকে জিজ্ঞেস করা দরকার, আসলে জুমান আপুর হয়েছে কি? জুমান আপু, তুমি আমাকে ইগনোর করছো কেন? আর আমার উপর এত রাগী বা কেন দেখাচ্ছ? কি করেছি আমি? জুমান আপু আমাকে কিছু বলতে যাবে তখনই সাদিফ ভাইয়া আর ভাইয়া এসে হাজির। শীত, জুমান আপুর সমস্যাটা এখনই বের হতো কিন্তু উনারা এসে সব নষ্ট করে দিল না। এমনি তো যে কোনো ভাবে হলেও সাদিফ ভাইয়া আমার পাশে বসে, কিন্তু আজ আমার পাশে বসল না। এত রাগ! বাবারে বাবা, এই নে ধর মেনু, দেখ তোরা কি কি খাবি, আর্লি অর্ডার কর। সাদিফ ভাইয়া, রাফসান ভাইয়া, আমি কিছুই খাবো না, আমার একদম ভালো লাগছে না, আমি বাসায় যাব। তোমার তাড়াতাড়ি অর্ডার করো। খাবি না মানে? কেন খাবি না? বিকালের দিকে তো নাস্তা করলি না, তোর কি এখনো ক্ষুধা লাগেনি? রাফসান ভাইয়া, রাফসান, ওকে বলে দে এখন যদি ও খাবার অর্ডার না করে আমি কিন্তু ওর অবস্থা 12টা বাজে ফেলব। সাদিফ ভাইয়া, কথাটা অনেক রাগীভাবে বলেই উনি আমার পাশে এসে বসলেন। ব্যাস, প্ল্যান সাকসেসফুল। আমার প্রিয় কন্ডাক্টরটা আমার পাশে এসে বসে গেলেন। মানে সাদিফ ভাইয়া আমার পাশে বসে উনার আর আমার জন্যে খাবার অর্ডার করে দিল না। আমি অবশ্যই জানতাম উনি আমার এই ফাঁদে পা দিবেনি। উনাকে ছাড়া বেশ একা একা লাগছিল, কিন্তু এখন আমার বেশ ভাল লাগছে। হি হি। গাড়ি থেকে নেমেই আমরা মেয়েরা বাসায় চলে গেলাম, কারণ দুইটা বড় কন্ডাক্টর থাকতে আমরা কেন জিনিস আলগাব, হোক না সেটা শপিং ব্যাগ। সাদিফ ভাইয়ারা রাতের খাবার খেয়েই চলে গেলেন। আর যাওয়ার সময় ভাইয়াকে আপুদের ড্রেস দিতে দেখলাম। এই জুমান আপুটার রাজ বের করতেই হবে। কিভাবে আমার দিকে তাকিয়ে থাকে যেন এখনই কাঁচা চাবিয়ে খেয়ে ফেলবে। উনারা চলে গেলে ভাইয়া আমার রুমে এসে আমাকে ড্রেসের প্যাকেট দিল ন, সাথে একটা শাড়ির প্যাকেটও দিল ন। শাড়ির প্যাকেট দেখে আমি খানিকটা অবাক হলেও শাড়িটা দেখে একদম শিওর যে এটা সাদিফ ভাইয়া আমাকে কিনে দিয়েছেন। ভাই থেকে কিছু আশা করতে যাব তার আগে ভাই আমার রুম থেকে চলে গেলেন। শাড়িটা কিন্তু খুবই সুন্দর। দেখতে দেখতে শুক্রবার চলে এলো। সকাল থেকেই এত কাজ করতে করতে আমার অবস্থা নাজেহাল হয়ে গেছে। খালামণিরা, মামিরা তো দুদিন আগেই চলে এসেছে, কিন্তু সাদিফ ভাইয়া আর খালু রাতেই চলে যেতেন। মামা একেবারে নাকি আজকেই আসবে। আর বাবার গোষ্ঠীর সব ছেলেরাই তো মসজিদে যাবে আগদের সময়, আর বাকিরা ক্লাবে আসবে রাতে।
আজকে ভাইয়াকে হলুদ লাগিয়ে আরো কি কি যেন করবে। ব্যাপারটা অনেক মজা লাগছে আমার। সাদিফ ভাইয়া একটা অ্যাশ কালার কাবলি পরেছে আজকে। উনাকে যে এত সুন্দর লাগছে আমি জাস্ট অপলক তাকিয়ে আছি। আচ্ছা, উনি কি দিন দিন সুন্দর হচ্ছে, নাকি আমার থেকেই উনাকে এত সুন্দর লাগছে? একটু পরে ভাইয়াকে হলুদ লাগাবে, আর আমি এখনো রেডি হয়নি। এখনো ছাদে দাঁড়িয়ে সাদিফ ভাইয়া, আমি আর আপুরা মিলে ডেকোরেশনের কাজ করছি। সেদিনের কথাটার জন্য এখনো সাদিফ ভাইয়া আমার সাথে ভালো করে কথা বলে না। উনি আমার সাথে ভাব দেখাচ্ছে, কিন্তু আমি তাও নিজ থেকে উনার সাথে কথা বলেছিলাম, কিন্তু উনি হু হা করা ছাড়া আর কিছু বলেনি। ছাদের এক পাশ চুপচাপ সাজিয়ে একেবারে নিচে নেমে গেলাম। আপুদের সাথেও কোনো কথা বললাম না আর উনার সাথেও কোনো কথা বললাম না। আর এদিকে সাদিফ ভাবছে, তার ফুলটার কি হলো হঠাৎ। শেফাকে এত ইগনোর করার পরও ফুলটা আমার সাথে নিজ থেকে কথা বলতে আসত, কিন্তু আজ তো একেবারে আমাকে ইগনোর করে চলে গেল। টমেটোটা কি জানে তার এই গোমরা মুখটা দেখতে আমার কত ভালো লাগে। যখন সে আমার সাথে কথা বলতে আসে কিন্তু আমি তাকে হু হা করে ইগনোর করি, তখন সে ভ্রুকুঁচকে আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। ইসস, ইচ্ছা করে তখন ওকে একদম খেয়ে ফেলি। এসব ভেবেই সাদিফ আপন মনে হেসে উঠল। নিচে নামতেই ইতি আপু আমাকে একটি হলুদ শাড়ি ধরিয়ে দিল। শাড়িটা হাতে নিয়ে আমি বলে উঠলাম, আপু শাড়ি কেন হঠাৎ, এটা পরব এখন? আপু হেসে বলল, হ্যাঁ শাড়ি পরব আমরা সবাই মিলে এখন। শাওয়ার তো সকালে নিয়েছিস, এখন হাত মুখ ধুয়ে খালার কাছে যা। শাড়ি পরে একটু সেজে জলদি ছাদের উপর আয়। আমিও সেজে নিচ্ছি আর জুমান তো অনেক আগেই রেডি। যদিও শাড়ি আমার খুব কম পরা হয়, তবে শাড়ি পরতেই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। হাত মুখ ধুয়ে শাড়িটা নিয়ে মায়ের কাছে চলে গেলাম। মা খুব সুন্দরভাবে আমাকে শাড়িটা পরিয়ে দিল ন। এরপর আমি একটু হালকা একটা নুড কালার লিপস্টিক আর আইলাইনার দিয়ে নিলাম আর চুলগুলো একটা ম্যাসি বেনি করে ছাদে উঠে গেলাম। ছাদে উঠে দেখলাম ইতি আপু, জুমান আপু সবাই একসাথে সেলফি তুলছে, আর সাদিফ ভাইয়া আর আমার ভাই একসাথে একদম এক কোনায় দাঁড়িয়ে কি যেন আলোচনা করছে। আমি গিয়ে আপুদের সাথে ছবি তুলতে লাগলাম, কিন্তু জুমান আপু আমি যাওয়ার কারণে অন্যদিকে চলে গেলেন। আমি বসে চুপচাপ দোলনায় চড়ছি আর পাশে ইতি আপুর সাথে ছবিগুলো দেখছি। জুমান আপু কার সাথে যেন কথা বলছে অন্য পাশে দাঁড়িয়ে। একটু পরেই জুরাইন আর জারাভি দৌড় দিয়ে চলে আসলো ছাদের উপর। বেচারারা এতক্ষণ ঘুমছিল। জুরু এসেই আমার কাছে শেফা আপি বলে চিল্লিয়ে একেবারে আমার কোলে উঠে গেল। এই বাচ্চাটা এমনই, আমাকে দেখলেই শুধু লাফ দিয়ে কোলে উঠে। আর এদিকে সাদিফ জুরাইনের আওয়াজ শুনে পিছে ফিরতেই শেফাকে দেখে চমকে উঠল। এই প্রথম তার শেফাকে শাড়িতে দেখছে সে। বুকটা আজ একটু বেশিই ধুকধুক করছে, কেমন জানি লাগছে আমার। মাথাটাই পুরো হ্যাং করছে। এই মেয়েটা যে এখন দিব্যি জুরাইনের সাথে শাড়ি পরা অবস্থায় কোলে নিয়ে খেলছে। ও কি জানে ওকে দেখে আমার বুকে কেমন ব্যথা করছে। এভাবে হা করে আমার বোনের দিকে দেখবি না, নজর লেগে যাবে তো। পলক তো ফেল একটা। রাফসান, চুপ কর শালা, আমার নজর তো ওর উপর অনেক আগেই লেগেছে। তবে অন্য কারোটা এই সাদিফ আমার টমেটোর উপরে পড়তে দিবে না। সাদিফ ভাইয়া আর ভাইয়ের কথা বলা শেষেই ওরা আমাদের দিকে এগিয়ে এলো।
মা, খালা, মামি সবাই ছাদে এলো। একসাথে ছাদে সবাই একে একে ভাইয়াকে হলুদ লাগলাম। সাদিফ ভাইয়া তো ভাইয়াকে হলুদ পুরো গায়ে লাগিয়ে দিল ন। এটা দেখে সবাই হাসতে হাসতে কাত। ভাইয়াকে হলুদিয়া পাখি লাগছে দেখতে। সবাই সবাইকে হলুদ লাগিয়ে দুষ্টামি করতে লাগলাম। জুরুকে তো একেবারে আমি হলুদ ভূত বানিয়ে দিল ম। জুরুও তার ছোট্ট হাত দিয়ে আমাকে লাগিয়ে দিল হলুদ। এতক্ষণ সময় ধরে সাদিফ ভাইয়া শুধু আমাকে দেখতেই লাগলেন, না কথা বললেন না হলুদ লাগিয়ে দিল ন। সবাই মিলে গ্রুপ ছবি তুলতে লাগলাম। সাদিফ ভাইয়া আমার পাশে এসে আমার গা ঘেঁষে দাঁড়ালেন। আমি উনার দিকে তাকাতেই দেখলাম উনি একদম দুষ্টুমিভরা নজরে আমার দিকে তাকিয়ে আছেন। আমি কিছু বলতে যাব তখনই আমার পেটে ঠান্ডাক্তার কিছু অনুভব করলাম। আস্তে আস্তে বুঝতে পারলাম সাদিফ ভাইয়াই আমার পেটে হলুদ লাগাচ্ছেন। পেটের দিকে তাকিয়ে দেখলাম শাড়িটা একটু সরে গেছে, যার কারণে পেট দেখা যাচ্ছে, আর সেখানেই উনি হলুদ লাগাচ্ছেন। ভাবতেই আমার সম্পূর্ণ শরীর ঝনঝন করে কেঁপে উঠল। আমি সাদিফ ভাইয়ার হাত সাথে সাথে খামচে ধরে ফেললাম আর পেট থেকে হাত ছাড়ানোর জন্যে আরো জোরে খামচি দিতে লাগলাম। কিন্তু উনি হেসে ফিসফিসিয়ে আমাকে বললেন, সামান্য পেটের পাশে হাত দিতেই তোমার এত কাঁপাকাঁপি? ফিউচারে তোমার অবস্থা কি হবে, তোমার ফেস এক্সপ্রেশন কেমন হবে, এইগুলো শুধু ভাবতে নয় বাস্তবে দেখারই লোভ সামলাতে পারছি না আমি। ফুল তখন তো মেবি খামচে আমার মাংস তুলে ফেলবা। সাদিফ ভাইয়ার এই কথাগুলোর শুনে আমার কাঁপানি আরও বেড়ে গেল। উনার কথার অর্থ ঠিক না বুঝতে পারলেও জানি না কেন গাটা প্রচণ্ড শিউরে উঠতে লাগল। কি বলেন উনি এই সব? আধা ঘন্টা আগেও আমার ভাই বেচারা সিঙ্গেল ছিল, কিন্তু ভাইয়া এখন বিবাহিতের খাতায় নাম লিখিয়েছেন। মসজিদ থেকে ভাইয়ারা আসতেই কাজের চাপ যেন আরও বেড়ে গেছে। এলাকাবাসীকে পান, সুপারি, মিষ্টি, খেজুর এসব কিছু দেওয়ার জন্যে প্যাকিংয়ে বিজি হয়ে গেলাম। কিন্তু এসব ব্যস্ততার মাঝেও সাদিফ ভাইয়ার করা আজগুবি কাণ্ডগুলো আমার চোখের সামনে ভাসতেই আছে। ছবি তোলা শেষে ছাদ থেকে নামার পরেই আবার শাওয়ার নিয়ে নিলাম। আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছছিলাম। তখন কামিজটা একটু উপরে সরিয়ে দেখলাম সাদিফ ভাইয়ার 4টা আঙ্গুলের হলুদিয়া ছাপ পড়ে আছে পেটের এক পাশে। এটা দেখেই পুরা শরীর শিরশির করে উঠল। উনি এত নির্লজ্জ কেমনে আল্লাহই জানে। ফ্যামিলি মেম্বারদের অগোচরে এভাবেই কৌশলে আমার পেটে হলুদ লাগিয়ে দিল ন। আর তার সাথে তো উনার বেশরম কথাবার্তা একদম ফ্রি। ভাবনার জগৎ থেকে ফিরে এসে আবার কাজে মন দিল মু। এখন আপাতত এই সাদিফ ভাইয়ার টপিকটা আমার মাথা থেকে বাদ দিতে চাচ্ছি, কারণ উনার কথা ভাবতেই আমার হাতে কোনো কাজই উঠছে না। ইতি আপু আর আমি মিলে প্রায় সব প্যাকেট রেডি করে ফেলেছি। তখনই হঠাৎ ধুম করে চেয়ারে বসে সাদিফ ভাইয়া বললেন, আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খেতে দে, আর প্লিজ ঝাল কিছু দে। এসব মিষ্টি, কেক, আফলাতুন, সন্দেশ, কাঁচাগোল্লা, স্পঞ্জ মিষ্টি, দই কিছুই দিবি না। আই ওয়ান্ট সামথিং স্পাইসি রাইট নাও। কি ভাইয়া, তুমি রাফসান ভাইয়ার আগদের প্যাকেট পাওনি? উইখানে তো তোমার প্রিয় বিফ স্যান্ডউইচ আর চিকেন কাটলেট ছিল, খাওনি তুমি? হুহ, খেয়েছি তো, প্যাকেটের মিষ্টি আর খেজুরও খেয়েছি। তাহলে এত তাড়াতাড়ি খিদা লেগে গেল? তোমার পেট কি গন্ডাক্তার র পেট? মাশাল্লাহ বল। এভাবে নিজের ভাইকে কেউ নজর দেয় নাকি?
আমার যদি এখন পেট ব্যথা করে না। তোর চুল আমি একটাও রাখবো না। ভেবেছিলাম শেফাকে দিয়ে কিছু রান্না করাবো, কিন্তু এখন তুই যাবি। সাদিফ ভাইয়ের থ্রেট শুনে ইতি আপুর এক দৌড়ে নুডলস রান্না করতে চলে গেল। আর সাদিফ ভাইয়া উনার চেয়ারটা আমার কাছে টেনে এনে আমার পাশে বসলেন। আর এক নজরে আমার দিকে তাকিয়ে আছেন। কি অস্বস্তিকর ব্যাপার। উনার দিকে চোখ ছোট ছোট করে তাকে বললাম, কি সমস্যা? আমার আনিজি লাগছে আপনার এইভাবে তাকানোতে। আমার কথা শুনে উনি আমার দিকে ঝুঁকে উনার নিচের ঠোঁটটা চেপে ধরে বললেন, আমার হাতের ছাপ তো ঠিকই নিজের পেটে নিয়ে ঘুরছিস, আবার আমার তাকানোতে তোর আনিজি লাগছে। হাউ ফানি। আল্লাহ! এই কথাতে উনি এই জবাব দিবেন, এটা আমি একটা দুঃস্বপ্নেও ভাবিনি। লজ্জায় আমার প্রাণ চলে যাচ্ছে। আপনার কি একটুও লজ্জা নেই? এখানে এত মানুষ, কেউ শুনলে কি মনে করবে? আর ছাদে কি কানটাই না করলেন আপনি? রাগী ভাবে। না, নেই লজ্জা। তোমার গালের এই গোলাপি আভা দেখতে আমি আরো নিচু নির্লজ্জ হতে পারি। হালকা হেসে। এই প্রথম দেখলাম কাউকে নিজের নির্লজ্জতা নিয়ে এমন প্রাউড ফিল করতে। উনার দিকে একটা খালি প্যাকেট ছুঁড়ে আমি ওইখান থেকে চলে গেলাম। আর সাদিফ প্যাকেটটা কেচ করেনি যে নিজেই হাসতে লাগল। আমার টমেটোটা এত লজ্জা কেমনে পায়? এই মেয়ে তার লজ্জা মাখা ফেসটা দিয়েই আমাকে ঘায়েল করে বারবার। উফ অফ, হুয়াই ইজ শি সো কিউট। সবসময় যে কোনো স্পেশাল প্রোগ্রামে রেডি হতে দেরি হয়ে যায়। অবশ্য কাজ তো কম না, যত আর্লি পারছি রেডি হচ্ছি। এই গারারাটা জাস্ট ওয়াও। জলপাই কালারের উপরে গোল্ডেন কাজ করা, আর ওড়নাটা একটু বেশি সুন্দর। নেটের ওড়নার চারপাশেই মোটা লেস বসানো আর ছোট ছোট পাথরে ওড়নাটা আরো সুন্দর লাগছে। আজকে তো একটু বেশি সাজাতেই হবে। ভাইয়ের এনগেজমেন্ট বলে কথা। ফাউন্ডেশন, পাউডার, আই মেকআপ, হাইলাইটার, রেড লিপস্টিক দিয়ে নিজের মেকআপ কমপ্লিট করে নিলাম। আর চুলগুলো স্ট্রেট করে মাঝখানে সিথি করে দুই পাশে পাফ করে বেঁধে নিলাম, আর সামনের কাটা চুলগুলো আরেকটু স্ট্রেট করে নিলাম। এরপর ইতি আপু এসে খোলা চুলগুলো পিছনে আছড়িয়ে দিল। কানে বড় ইয়াররিং, হাতে চুড়ি, আঙ্গুলে আংটি দিয়ে নিলাম। আর ওড়নাটা সামনে থেকে সুন্দর করে পিন আপ করে নিয়ে নিজের সাজটা কমপ্লিট করলাম। আল্লাহ, শান্তি লাগছে এখন। মারহাবা। পরি, তোকে দেখতে পুরাই পাকিস্তানি ডল লাগছে। থ্যাঙ্কস ইতি আপু, তোমাকেও অনেক বেশি প্রিটি লাগছে। মাশাল্লাহ। চলো এবার যায়। তোমার ভাই অনেকক্ষণ ধরে বসে আছে। সবাই তো আমাদেরকে ফেলে চলে গেল। কয়টা বাজে দেখছিস? ওরাই তো মেইন মানুষ। ওরা না গেলে প্রোগ্রাম হবে কেমনে? তবে আমি জানতাম আমার ভাইই আমাদের নিয়ে যাবেন। যতটা বাজুক ও আমাদের রেডি হতে ডিস্টার্ব করবে না, তাই আমরা আরামসে রেডি হতে পারলাম। রুম থেকে বের হতে হতে ইতি আপু আর আমি কথা বলেই যাচ্ছিলাম। তখনই দেখলাম সোফায় বসে সাদিফ ভাইয়া আপন মনে মোবাইলে গেমস খেলছেন। উনাকে দেখে উনাতেই চোখ আটকে গেল। উনার ড্রেস আর আমার ড্রেসের কালার একদম সেম। হোয়াইট কালার শার্টের উপর জলপাই কালার ব্লেজার, এর ওপর জলপাই কালার কোট। কোটের বাম পাশে দুইটা সুন্দর সুন্দর ব্রোঞ্জ লাগানো।
চুল আর দাড়ি স্টাইলও চেঞ্জ। জেল দিয়ে চুলগুলোকে অনেকটা উঁচু করে নিয়েছেন। দেখতে মারাত্মক লাগছে। উফ অফ, উনাকে যে আমি কিভাবে প্রোটেক্ট করব আজকে। সব মেয়েরা তো মনে ওনাকে আজকে খেয়েই ফেলবে। আল্লাহ উনাকে রক্ষা করিও পেতনি থেকে। আমিন। এই ভাই, চল, আমরা রেডি। লেট হচ্ছে অনেক আমাদের। ইতির কথায় মোবাইল থেকে চোখ ফিরিয়ে সামনে তাকাতেই সাদিফের চোখ তার জলপরীর দিকেই আটকে গেল। এত গর্জিয়াস লাগছে আজকে আমার বাবুইকে। মম, মাথায় কাজ করছে না। ইচ্ছা করছে এখনই গিয়ে একটা চুমু খেয়ে নি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এতগুলা মাশাআল্লাহ। আল্লাহ এই বাচ্চাটাকে সকল খারাপ নজর থেকে রক্ষা করিও আমিন। ইতি আপুর কল আসাতে উনি আগেই বেরিয়ে গেলেন। আর আমি তালা নিয়ে ঘর লক করতে যাচ্ছি, কিন্তু পাশ থেকে সাদিফ ভাইয়া আমার থেকে তালা নিয়ে দরজা লক করতে করতে বলতে লাগলেন, আজকে এত সাজার কি দরকার ছিল? তুমি কি আয়নায় একবারও নিজেকে দেখনি? কেন? আমাকে কি বেশি বাজে লাগছে? ইতি আপু তো বলল সুন্দর লাগছে। অনেক বাজে লাগছে। একদম জলপাই পরীর মতো লাগছে। কথাটা বলেই টুপ করে আমার কপালে একটা চুমু দিয়ে দিল ন। আর আমি আবুলের মতো উনার দিকে তাকিয়ে আছি। সাদিফ ভাইয়া আমার হাত উনার হাতের মুঠোয় নিয়ে বললেন, তোমাকে এতটা সাজার কি দরকার ছিল? খুবই মাশাআল্লাহ লাগছে তোমাকে। তোমার যত তালতো ভাই আছে বা ওইদিকের কোনো ছেলে আত্মীয় আছে কারো সাথে কথাই বলবে না। আর স্পেশালি রাব্বি আর আয়মান থেকে 100 হাত দূরে থাকবে। আমি ওদের কাণ্ড এখনো ভুলিনি। ক্লাবে কোনো ঝামেলা করতে আমাকে যেন বাধ্য না করে ওরা। আমি কিন্তু তোমার আশপাশেই থাকব। উল্টা পাল্টা দেখব তো আমার চেয়ে খারাপ কেউ হবে না। গট ইট। উনার কথায় হুমবলেই মাথা দুলালাম। গুড গার্ল বলেই সাদিফ ভাইয়া আমার হাত ধরেই গাড়ির দিল আগাতে লাগলেন। ওহ আল্লাহ, এত মানুষ চলে এসেছে। ইতি আপু, আমরা এত লেট করলাম কেন? আরে না, লেট না, ওরাই আগে চলে আসছে। আগে চল ভাবির সাথে দেখা করি। আমি যাওয়ার আগেই সাদিফ ভাইয়া এসে বলল, কি কি বলেছিলাম সব মনে রাখবা। আর কোনো সমস্যা হলে আমাকে বলবা। যেমনই হোক সমস্যা। যাও। উনার কথা শুনে উনাকে একটা ভেঙচি দিল ম। উনি ভ্রু কুচকে তাকিয়ে আবার সুইট করে হেসে দিল ন। আর আমি সাদিফ ভাইয়ার উল্টো দিকে ফিরে বুকে হাত দিয়ে বললাম, हाय मैं मारजाभा। उनकी इस स्माइल के लिए तो मेरी जान भी हाजिर हाइन। রাব্বি ভাই আর আয়মান ভাই এই দুই অমানুষগুলাও তো এসেছে। অবশ্য আসবে নাই বা কেন, ওদেরও তো দাওয়াত দিয়েছে। কিন্তু মিস তাসফিয়া তো এলেন না। যাকগে, আমার কি, ভাবি আর ভাইয়ার সাথে অনেক ছবি তুলেছি। আমি, ইতি আপু, জুমান আপু একসাথে একবার উঠলাম স্টেজে। আবার সাদিফ ভাইয়া সহ আমাদের সাথে যোগ দিল ন। এরপর মা, আপুরা, খালা, খালু, মামা, মামি, জুরু, যারা ভি সবাই একসাথে আমাদের সাথে ছবি তুললেন। ভাবিকে আজকে অনেক বেশি সুন্দর লাগছে। কোনো পার্লারে সেজেছেন আল্লাহই জানেন। জিজ্ঞেস করতে হবে। সবাই নেমে যাওয়ার সময় রাফসান ভাইয়া বলল, সাদি তুই আর শেফা দাঁড়া, এদিকে আয় তোরা, আমাদের সাথে একসাথে ছবি তুল। আমি ভাবির পাশে দাঁড়ালাম আর ভাইয়ার পাশে উনি।
ভাইয়া ভাবিকে কানে কানে কি কি যেন বলছে আর ভাবি আমাকে আঙ্গুল দিয়ে লাইক দেখাচ্ছে। কি অদ্ভুত ওদের কাণ্ড। স্টেজ থেকে নামার সময় সাদিফ ভাইয়া আমার হাত ধরে নামালো। ইসস, কত মানুষ! উনার কি কোনো জ্ঞান নেই? এখানে তো কিছু বলাও যাবে না উনাকে। পরে দেখা যাবে আরো 4-5 দিন কথায় বলছে না আমার সাথে। এই রাগীটাকে নিয়ে কোথায় যে যাব? এই জুরাইন বাচ্চাটা বড্ড দুষ্টু হয়েছে। মামিকে সে আসার পর থেকেই জ্বালিয়ে যাচ্ছে। তাই মামি এসে আমাকে বলল, ফুল, প্লিজ মনি তোর ভাইটাকে একটু রাখো। আমাকে সে মেহমানদারি করতে দিচ্ছে না, কারো সাথে কথা বলতে দিচ্ছে। আমি হেসেই জুরুকে আমার সাথে নিয়ে নিলাম। আমার সাথে থাকলে বাবুটা একদম ভদ্র হয়ে যায়। যার একমাত্র কারণ সাদিফ ভাইয়া। কারণ আমার সাথে দুষ্টামি করতে দেখলেই সাদিফ ভাইয়ার বকা শুনে সে। সবাই সবার মতো বিজি। মা আমাকে অনেকজনের সাথেই পরিচয় করিয়ে দিয়েছে। ভাবির চাচির সাথে পরিচয়ের সময় আন্টিটা একটু বেশি ভাব দেখাচ্ছিলেন মার সাথে। এই ধরেন আপা, আপনার মেয়েটা অনেক সুন্দর, যার ঘরে যাবে তার তো কপাল খুলে যাবে। আরও বলেছে ব্লাবলা। উনার থেকে ছাড়া পেয়ে আপুদের দিকে আগাচ্ছিলাম। তখনই ভাবির কাজিন হবে হয়তো ছেলেটা। এসেই আমাকে বলল, তালতো বোন রাইট? আমি শুধু মাথা নাড়িয়ে বললাম মেবি। ওকে, বাট হাই আমি ইসলাল। হাই আমি সাদিফ। পরিচিত হয়ে বা লাইন মেরে লাভ নেই। শি ইজ টোকেন। সাদিফ ভাইয়ার কাজটা অবাক করার মতো হলেও আমার খুব হাসি পেল। কি ইনসাল্টটাই না করেছেন জনাব ইসলালকে। বেচারা ইসলাল হা করে আমাদের দিকে তাকিয়ে আছেন। এরপর সাদিফ ভাইয়া আমার পাশ থেকে জুরুকে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে বললেন, মোবাইল কই তোমার? হারিয়ে ফেলেছ? না, কাজ করছে না। সকাল থেকে অফ মোবাইল। ভাইয়া বলেছে নিউ কিনে দিবে। সাদিফ ভাইয়া উনার আইফোনটা থেকে সিম খুলে নিয়ে আমাকে দিয়ে বললেন, এটা নিয়ে নাও। 4 মাস হলো নিয়েছি। আর নিউ কিনা লাগবে না। পরে আমি নিয়ে দিব টাইম হলে। বাসায় গিয়ে সিম লাগিয়ে আমাকে কল দিবা। আর না পারলে ইতিকে বা জুমানকে বলবা, ওরা লাগিয়ে দিবে। আসো ছবি তুলি। উনার সাথে অনেকগুলা ছবি তুললাম। সাথে জুরুও ছিল কয়েকটাতে। কিছুক্ষণ কথা বলছি সবার সাথে, আবার বসে আছি। আর আপুরা মেহমানদারি করছে। মানে খাবার দিচ্ছে বা অন্য কোনো কাজ করছে। আর আমি জুরাইন জারাভির সাথেই আছি। কারণ সাদিফ ভাইয়ার মানা আমি যেন বেশি হাঁটাহাঁটি না করি। অবশ্য বেশি হাঁটলে আমার তলপেটে অনেক ব্যথা করে। কেন? আল্লাহ জানেন। সবার খাওয়া দাওয়া প্রায় শেষ। অনেকে চলেও গিয়েছেন। এদিকে জুরু নাকি ওয়াশরুমে যাবে। তাই আমি জারাভি আর জুরাইনকে নিয়ে গেলাম ওয়াশরুমে। আমরা ফিরতেই দেখি আয়মান ভাইয়া আমার দিকে এগিয়ে আসছেন। শেফা ফুল, অনেক বেশি সুন্দর লাগছে তোমাকে। ইসস, একটু টেস্ট করতে পারতাম তোমার রূপটা। জুমান খুবই বোকা। তুমি নিঃসন্দেহে একটা ভালো আর ভদ্র মেয়ে। কথাগুলা বলেই উনি আমাকে যেই টাচ করতে যাবেন অমনি আমি আর জারাভি একে অপরকে ইশারা দিয়ে এক ধাক্কা দিল উনাকে। সাথে সাথেই জুরুকে আর জারাভিকে নিয়ে এক দৌড় দিল ভাইয়ারা সবাই বিজি। তাই এই কথাটা আমি আপুদের জানাতে গেলাম। আয়মান ভাইয়ার নাম শুনে জুমান আপু আমাকে অন্যদিকে নিয়ে যেতে লাগলেন। আর ইতি আপু আসতে চাইলে জুমান আপু উনাকে জারাভি আর জুরুকে দেখতে বললেন।
জুমান আপু আমাকে এক কোণায় নিয়ে অনেক জোরে ধাক্কা মারল, আর আমি গিয়ে পড়লাম একটা চেয়ারের ওপর। হাতে কেটেই গেল, চুরির সাথে লেগে। ব্যথায় আমি উফফকরে উঠলাম। কিন্তু জুমান আপু আমাকে রেগে জোরে চেপে ধরে বলল, কি হয়েছে? আয়মানের পিছে কেন লাগলি তুই? রূপ দেখিয়েই তো সবাইকে ফাঁসাতে পারবি। কিন্তু আমার আয়মানকে কে না? সব বলেছে আমায় ও। সেদিন আমাকে তাসফিয়া আর আয়মান সব না বললে আমি জানতামই না তুই যে কত বড় নাগিন। আপু, চুপ করো, একদম চুপ। আমি কাউকে ফাঁসাইনি। তাসফিয়া এসেছিল আমার কাছে। আয়মান আমাকে লাইক করে কথাটা বলতে, আর এই দুইজনই তোমাকে আমাকে আলাদা করেছে। বুঝছো না তুমি? আপু আমার হাতটা প্রচণ্ড জোরে চেপে ধরলেন। ব্যথায় আমি কান্নাই করছিলাম, আর আপুকে বুঝাচ্ছিলাম। কিন্তু আপু আমাকে বললেন, তোকে আমি আমার ভাইয়ার কখনো হতে দিব না। তুই মিডল ক্লাসের দিকে চোখ দে। আমার ভাইয়াকে ফাঁসিয়ে আমাদের প্রপার্টি হাতিয়ে নিবি? ভুলে যা সব। এগুলা শুনে আমার মাথা ঘুরাচ্ছে। আমি কিছু বলতে নিলেই অনেক জোরেই কেউ আপুকে থাপ্পড় মেরে দিল। পিছে ফিরে দেখলাম সাদিফ ভাইয়া। উনার সবুজ চোখগুলো লাল হয়ে আছে। রীতিমতো উনি এখন রাগে হাসপাস করেছেন। জুমান আপু কিছু বলতে নিলেই উনি আপুর দিকে তেড়ে যান আবারও মারতে। আর আমি উনার হাত ধরে কান্না করতে করতে বললাম, মেরেছেন তো একবার, হয়েছে তো। আপনার বোন হয়, আর মারিয়েন না প্লিজ। জুমান আপু তুমি যাও। এসব ঢং আমাকে দেখাবি না। আয়মান ঠিকই বলেছে, তুই একটা বহুরূপী। এবার উনাকে থামাতে পারলাম না, আমার হাত ছাড়িয়ে নিয়ে আপুকে আরেকটা থাপ্পড় দিল। তোর হয়েছে কি? আয়মানের কথায় তুই ওর গায়ে হাত তুলেছিস, ওকে যা না তাই বলেছিস। জারাভি আর ইতি সব বলল একটু আগের ঘটনা। এই মেয়েটা মিথ্যা বলে মানলাম, তাই বলে জারাভিও মিথ্যা বলবে? ওই কুত্তাকে পেলেই আমি মেরে ফেলব। সাদিফ ভাইয়া আমার হাত ছাড়িয়ে নেওয়াতে কাটা জায়গায় অনেক ব্যথা পেলাম। চিনচিন করে ব্যথা করে উঠল। ভাই, তুমি বুঝছো না, এই মেয়ে আমাদের প্রপার্টি নিয়ে নিবে সব। নিলে আমারটা নিবে, তোদেরটা তো আর নিবে না। যা এখন এখান থেকে, না হলে আমি কি করে ফেলি তোকে। এই মেয়েকে যা যা বলেছিস আজকে, আমি তো কখনোই ভুলব না। তোর ভাইয়ের লাইফে ও কি সেটা তুই না জানার নয়। আর এর জন্যে তোকে আমি কখনোই ক্ষমা করব না। চিল্লিয়ে সবাই চলে গেল ওইখান থেকে। আর আমি হাতের আর মনের ব্যথায় পাথর হয়ে দাঁড়িয়ে কান্না করতে রইলাম। সাদিফ ভাইয়া এসে আমাকে হাতে ধরে নিয়ে যেতে লাগলেই আমার হাতটা মনে হচ্ছিল আর নেই। উফ অফ বলে চিল্লাতেই উনি ফিরে আমার দিকে তাকিয়ে বলল, কি? আমি হাতে ইশারা করতেই উনি হাত দেখে আমার দিকে রাগীভাবে তাকিয়ে বললেন, জুমান করেছে? আমি না বললাম মাথা নাড়িয়ে। এরপর উনি আমার হাত নিয়ে কাটা জায়গায় উনার ঠোঁট বুলাতে লাগলেন। আরাম লাগছে না ব্যথা পাচ্ছি বুঝছি না। আমার হাতে ছোট ছোট চুমু দিয়ে আমাকে একেবারে জড়িয়ে ধরে উনার সাথে মিশিয়ে ফেললেন। কাঁধে ছোট ছোট চুমু দিতে দিতে বললেন, এত ভালো কেন তুমি? এত নরম হলে চলবে না, স্ট্রং হতে শিখো। কিছুক্ষণ চুপ থেকে আবার বললেন, আই অ্যাম সরি বাবুই, আমি প্রোটেক্ট করতে পারিনি তোমাকে। অনেকগুলা সরি।
জুমানের হয়েও আমি সরি বলছি। এই বাবুই। সাদিফ ভাইয়ার কথা শুনে অনেক শক্ত করেই উনাকে জড়িয়ে ধরলাম। আর মনের কষ্টগুলো চোখের পানি হয়ে ঝরে পড়ছে। আর ভাবতে লাগলাম, জুমান আপুর ভুল কিভাবে ভাঙব। হাতটাও অনেক ব্যথা করছে। তবে এখন উনাকে এমন জড়িয়ে ধরে রাখতেই বড্ড ভাল লাগছে। বড্ড বেশিই ভাল লাগছে। মনটা একদম ঠান্ডাক্তার হয়ে যাচ্ছে। প্রচণ্ড ব্যস্ততায় দিনগুলো কাটছে। ভাইয়ার বিয়ে নিয়ে খুবই এক্সাইটেড আমি। একমাত্র ভাইয়ের বিয়ে বলে কথা। হলুদে পরার জন্যে মেয়েদের ড্রেস কোড সিলেক্ট করা হয়েছে বাসন্তী আর গাঢ় সবুজ। গাঢ় সবুজ স্কার্ট আর বাসন্তী উপরের জামাটা। ওড়নাটাও গাঢ় সবুজ হবে। আর ছেলেরা সবাই বাসন্তী আর গাঢ় সবুজ মিক্স কালার পাঞ্জাবি পরবে। এই কয়েকদিনে খালামণিরা আমাদের বাসায় অনেকবার আসা যাওয়া করেছিল। সবার সাথে আমি ভালোভাবে কথা বললেও জুমান আপুর সাথে প্রথমের দিক দিয়ে অল্প কথা বলতাম। কিন্তু যখন উনি আমার সাথে কোনো কথাই বলছেন না, তখন উনাকে কেন আমি আর ডিস্টার্ব করব? আমি কি এতটাই পচে গেছি? আমার কোনো দোষ না থাকা সত্ত্বেও আমি উনার সাথে কথা বলতে গেলাম। কিন্তু উনি আমার সাথে পার্ট দেখাচ্ছে। সেদিনের রাতের কথাগুলো কিছুই ভুলিনি আমি। আপু আমার সাথে এত বছরের সম্পর্ককে এভাবে অপমান করলেন। আর আমি তা ভুলে যাব কখনোই না। তাও ওই নীচ আয়মান শয়তানটার জন্যে। সেদিন রাতে সাদিক ভাইয়া ওই ঘটনাটাকে অনেক সুন্দর করে হ্যান্ডেল করেছিলেন। আমাকে উনার থেকে ছাড়িয়ে হাতে সুন্দর করে একটা টিস্যু দিয়ে পেঁচিয়ে দিয়েছিলেন। এরপর আমাকে মায়ের কাছে দিয়ে আসলেন। আমার কান্না মাখা মুখ দেখে মা অনেকটাই ঘাবড়ে গিয়েছিলেন। মা আমার থেকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে ফুল তোর? চোখ মুখ কেমন লাল হয়ে আছে কেন? ও সাদিফ, কি হয়েছে ওর? তেমন কিছুই না। হাতে ব্যথা পেয়েছে। আমি ব্যান্ডেজ নিয়ে আসছি নিচ থেকে। ততক্ষণ ওকে তোমার সাথেই রাখো। ইতি আপু। জুমান আপু কোথায়? ওকে সরি বলতে হবে আমার। শেফা, তুই কি পাগল? ভাই যদি তোকে আর জুমানের নাম নিতে শুনে তাহলে ভাই তোকেই থাপড়াবে। আর তুই কেন সরি বলবি? তুই কোনো দোষ করেছিস? করিসনি তো। চুপচাপ বসে থাক। জুমান বাসায় চলে গিয়েছে। সাদিফ ভাইয়া ব্যান্ডেজ এনেই আমার হাত থেকে সাবধানে চুড়ি খুলে হাতে ব্যান্ডেজ করে দিল। একটু পরেই আমরা সবাই বাসার জন্যে রওনা দিল। ভাইয়া তার বউ, শ্বশুর, শাশুড়ি আর শালিকে ড্রপ করতে গেল। আমি, ইতি আপু, জুরাইন, জারাভি আর মামি সাদিফ ভাইয়ার গাড়ি করে যাচ্ছি। উনার এই গাড়িটা একটু বেশি বড়। মা, খালা, দাদি আর খালু অন্যটাতে করে আসছে। বাসায় আসার জন্য রওনা দেওয়ার আগে উনি অনেক খুঁজেছিলেন আয়মান অমানুষটাকে, কিন্তু পায়নি। যদি পেতেন তাহলে সেদিন কি করতেন আয়মানকে আল্লাহই জানেন। জুমান আপুর সাথে আমার এই ঘটনাটা বড়দের কান পর্যন্ত যায়নি। বাসায় পৌঁছে গাড়ি থেকে নামতেই সাদিফ ভাইয়া ইতি আপুকে বললেন, ইতি, আমার আইফোনটা শেফাকে দিয়ে দিয়েছি। তুই এটাতে শেফার সিমটা অ্যাক্টিভ করে দিস তো। ওকে, নো প্রবলেম, করে দিব অ্যাক্টিভ। ভালো করেছ ভাই। ওর মোবাইলটা সকাল থেকেই আজকে অফ হয়ে আছে। হ্যাঁ জানি। ফুল। এসব ঘটনা নিয়ে ভাববে না আর। এসব ভাবার জন্যে আমি বেঁচে আছি এখনো।
বাসায় গিয়ে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিও। আর ইতি সিম লাগিয়ে দিল আমাকে কল দিবা। আচ্ছা, কিন্তু আপনি এখানে থেকে যেতে পারতেন। আমার কাজ আছে বাসায়। আল্লাহ হাফেজ। আচ্ছা, সাবধানে গাড়ি চালাবেন। আল্লাহ হাফেজ। ওই ঘটনাটা আমার সারা জীবন মনে থাকবে। কিভাবে আপন মানুষ পর হয়ে যায়, ভাবতেই অবাক লাগে। জুমান আপু যেমনই হোক, আমি উনাকে অনেক ভালোবাসি। কিন্তু আপু আমাকে সরি না বলা পর্যন্ত আমি উনার সাথে ভালো করে কথা বলবো না। দুপুরের ভাত খেয়ে বসে আছি দাদির সাথে। কেন যেন একদমই ভাল লাগছে না। একটু পরেই ভাইয়া এসে শুয়ে পড়ল দাদির পাশে। আর দাদি হেসে বলল, আহারে, আমার নাতির এখন সময় হইল দাদির জন্যে। সারাদিন তো দেখি বউয়ের সাথে ফোনে ফিসফিস করে কথা বলতে। ওহহ দাদু, তুমি কি বলো তো? নতুন বিয়ে হয়েছে আমাদের, শুধু বউটাকে অনুষ্ঠান করে আনার পালা। এখন তো একটু আধটু বউকে সময় দিতে হবেই। আর আমার একটা মাত্র বউ, ওকে সময় না দিয়ে তো কাকে দিব? হু, হয়েছে, তোকে আর বলতে হবে না। দেখেছিস ফুল, তোর ভাই কিভাবে বউয়ের জন্য পাগল হয়ে যাচ্ছে। আল্লাহ জানেন বউ আসলে রুম থেকেও বের হবে নাকি। দাদির কথা শুনে আমরা তিনজনই হাসতে লাগলাম। তখনই দেখি মোবাইলে কল আসলো। সাদিফ ভাইয়া ভিডিও কল দিয়েছে। কে রে ফুল? কে কল দিচ্ছে? সাদিফ ভাইয়া ভিডিও কল দিচ্ছে। আমাকে দে মোবাইল বলেই ভাই আমার থেকে মোবাইল নিয়ে কল রিসিভ করল। ভাইয়া আমার দিকে ফিরে বসেছে। আমাকে দেখা যাচ্ছে না মোবাইলে, কিন্তু আমি সব দেখছি ওই দিকের সবটা। কিন্তু কথা হচ্ছে যে ফোন দিল, সে কই? হঠাৎ সাদিফ ভাইয়া বলে উঠল, ফুল, রাফসানের বিয়ের জন্যে কবে যাচ্ছি আমরা শপিংয়ে? এবার একটু আর্লি যাব আমরা শপিংয়ে, কেমন? শাড়ি পরবা নাকি তুমি? কথাগুলো বলেই উনি টাওয়াল দিল, মাথা মুছতে মুছতে সামনে আসতে লাগলেন। কিন্তু ভাইয়াকে দেখে উনি চরম অবাক হয়ে টাওয়ালটা কই যেন ছুঁড়ে মারলেন। কিরে শালা, তুই কেন আমার ফুলের কল রিসিভ করেছিস? হ্যাঁ, এই তোর শরম নেই? এভাবে খালি গায়ে আমার বোনকে ভিডিও কল দিস? ছি ছি ছি, এর কি আছে? আজব, প্যান্ট তো পরছি তাই না? ঈষৎ কি বেশরম দুনোটা। আমার আর দাদির কথা কি ভুলে গেছেন? আর দাদিও না মুখ টিপে হাসছে। প্যান্ট পরছিস, বাট জামা কই? এত বেশরম হলে চলবে? এমন বেশরম হলে কেউ মেয়ে দিবে না তোকে, আর তোর বিয়েও হবে না। হা হা হা। আরে, কি বলিস? মেয়ে তো রেডি আছে তুই জানিস। শুধু আর 1 বছর অপেক্ষা করতে হবে। এবার আমার ফুলকে দে। সাদিফ ভাইয়ার কথা শুনে মনটা একদম খারাপ হয়ে গেল। উনি যদি অন্য কোনো মেয়েকে পছন্দ করে রেখেছেন, তাহলে আমার কাছে আসা, আমাকে আগলে রাখা, এসব কি? চোখ থেকে আর একটু হলেই পানি গড়িয়ে পড়বে। কোনো মতে আমি উনার সাথে কোনো কথা বলবো না। উনার পছন্দের মানুষের সাথে বলতে বলো। কথাটা বলেই আমি আমার রুমে চলে গেলাম। আর এদিকে শেফার রাগ করাটা দেখে সাদিফ আর রাফসান হা হা করে হাসতে লাগল। কি মনে করেন উনি নিজেকে? একটা কিছু উনি? এত ভাব কিসের উনার? প্রেমিকা রেখে আমার সাথে লুতুপুতু করেন।
আজকে থেকে সব শেষ। সাদিফ ভাইয়াকে নিয়ে আমি আর ভাবব না। উনি উনার প্রেমিকাকে নিয়ে ভালো থাকুক। কান্না করে। কান্নাকাটি শেষে একেবারে ঘুমিয়ে গেলাম। সন্ধ্যার দিকে ঘুম ভাঙল। ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে যাচ্ছিলাম, তখন মনে হলো কেউ আমাকে ফুলফুল বলে ডাকতারছে, কিন্তু আশেপাশে তাকিয়ে দেখলাম কেউ নেই। ধুর, আমারই মনের ভুল হবে। চা আর চিকেন শর্মা বানাচ্ছিলাম সবার জন্যে। মাকেও দেখছি না। কই গেল? বাইরে হবে হয়তো। ভাইয়ার আওয়াজ শোনা যাচ্ছে, তাই ভয় লাগছে না। হঠাৎ কাঁধে কারো গরম নিঃশ্বাস অনুভব করলাম। ফিরতেই দেখি সাদিফ ভাইয়া। উনাকে হঠাৎ এত কাছে দেখে আতঙ্কে চিল্লানি দিতে নিলেই উনি আমার ঠোঁট চেপে ধরলেন উনার হাত দিয়ে। এরপর আমার কোমর জড়িয়ে উনার কাছে নিয়ে গেলেন। কি হয়েছে? কান্না কেন করেছ? চোখ মুখ লাল হয়ে আছে যে? এই কথাগুলো শুনে আবারও মনে পড়ে গেল উনার গার্লফ্রেন্ডের কথা। রাগে উনাকে জোরে জোরে ধাক্কা দিতে লাগলাম। সাদিফ ভাইয়া আমার মুখ থেকে হাত সরিয়ে আমার দুই হাত উনার এক হাত দিয়ে আটকে নিলেন, আর অন্য হাতটা দিয়ে এখনো আমার কোমরে ধরে আছেন। আমার ইচ্ছা, আমি কান্না করব নাকি করব? আপনাকে কেন বলবো? আপনি আপনার গার্লফ্রেন্ডের কাছে যান। এভাবে আমাকে আপনার কাছে টেনে আমাকে আপনার প্রতি ফুটবল করে ফেলবেন না, প্লিজ। আমার কথা শুনে উনি ফিক করে হেসে উঠলেন। এরপর সাদিফ ভাইয়া আমার কোমর জড়িয়ে ধরে আমাকে উঁচু করে একদম উনার সমান করে নিলেন। আমার কপালে উনার কপাল ঠেকিয়ে ফিসফিসিয়ে বলতে লাগলেন, আমার প্রিয়তমা আমার কাছেই আছে, আর আমার কোনো গার্লফ্রেন্ড নেই। আমার শুধু একটা প্রিয়তমা আছে। উনার কথা শুনে উনার শার্ট খামচে ধরলাম আমি। সাদিফ ভাইয়া আবারও বলতে লাগলেন, তুমি কি সত্যি বুঝো না আমার প্রিয়তমাকে? তুমি কেন এত পিচ্ছি বাবুই? বলো। আমি সত্যি জানি না। প্লিজ, আপনি আমাকে বলেন না। কে সে? এই কষ্টটা আমার সত্যি সহ্য হচ্ছে না। প্লিজ, আমার প্রিয়তমা কে সেটা তুমি ভালোভাবেই জানো। একটা হিন্টস দিচ্ছি। সে এই বাসায় থাকে, সে এখন আমা। আর কিছুই বলতে পারলেন না। মায়ের আওয়াজে উনার ঘোর কেটে গেল। আমাকে নিচে নামিয়ে দিয়ে গালে একটা শব্দ করে চুমু খেয়ে বলল, এক কাপ কফি দিবা প্লিজ? অফিস থেকে ডাক্তার রেখে এখানে এসেছি, অনেক টায়ার্ড। উনার চুমু দেওয়াতে আমি অবাক হয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে সাদিফ ভাইয়ার দিকে তাকিয়ে থাকলাম। সত্যিই তো উনি ব্লেজার আর শার্ট পরে আছেন। হঠাৎ আমার কপালে আরেকটা চুমু দিয়ে বললেন, কিউটনেস ওভারলোডেড। এখানে আর 1 মিনিট দাঁড়ালে আমি কন্ট্রোল করতে পারবো না নিজেকে। উম্মা ফুল বলেই চলে গেলেন। এটা কি মেন্টাল? না, এটার মাথায় কোনো স্ক্রু নেই। তবে আমার যা বুঝার আমি বুঝে গেছি। হি হি হি। আমি না একটু বেশিই বুঝি অলওয়েজ। উনার প্রিয়তমা আমি। ইয়াহু বলেই একটা লাফ দিল ম। নাস্তা করার পরে ভাইয়া আর সাদিফ ভাইয়া মিলে বিয়ের প্রোগ্রাম নিয়ে আলোচনা করছিল। মা রান্নাঘরে দাদির জন্যে স্যুপ বানাচ্ছে, আর আমি বসে বসে জুরু আর জারাভির সাথে ভিডিও কলে কথা বলছিলাম। ভাইয়ার কল আসাতে ও রুমের দিকে চলে গেল, আর সাদিফ ভাইয়াও কার সাথে যেন কথা বলছে।
হঠাৎ সাদিফ ভাইয়া এসে আমার মাথার পাশে উনার মাথা এনে ওদের সাথে কথা বলতে লাগলেন। বাবুরা কেমন আছো? মামি কই? ভালো আছি সাদি ভাই। জুরু, ভালো আছি ভাইয়া। তুমি কেমন আছো? জারাভি, আলহামদুলিল্লাহ ভালো। একটা জিনিস দেখবা? হ্যাঁ, দুনোটা হেসে বলল। আমার বাবুইকে দেখবা? আমার একটা বাবুই আছে। উনার কথা শুনে আমি মনে মনে ভাবতে লাগলাম, উনার বাবুই কোনটা আবার? হুদাই বাচ্চাগুলোকে বোকা বানাচ্ছে। আর উনার কথা শুনে বাচ্চা পার্টি বলল, হ্যাঁ, দেখাও এটা। বলেই সাদিফ ভাইয়া আমার গালে আরেকটা চুমু দিয়ে উঠে গেলেন। আর ওইদিকে জুরু আর জারাভি তালি দিচ্ছে। ইয়ে বলে, ইসস, কি লজ্জা! আমি একেবারে কল কেটে দিল ম। এই আপনার সমস্যা কি? বাচ্চাগুলো যদি মামিকে কিছু বলে দেয়? আজকে আমি অনেক খুশি, অনেক বেশি হ্যাপি। এই খুশিটাকে সেলিব্রেট করছি। কেন হ্যাপি? তুমি বুঝো না? আমার প্রিয়তমা। উনার কথা শুনে আরো লজ্জা পেয়ে গেলাম। আমি উনার প্রিয়তমা এই কথাটা ভাবতেই গায়ে কাটা দিয়ে উঠে আমার দিকে এগিয়ে আসতে নিলেই মায়ের কান্নার আওয়াজে ভাইয়া রুম থেকে বের হয়ে দৌড় দিল। আর আমি দৌড় দিতে নিলেই উনি আমার হাত ধরে বললেন, পেটে ব্যথা পাবা, আস্তে আস্তে আসো। সাদিফ ভাইয়া আমার হাত ধরে দ্রুত পায়ে সামনে আগালেন। দাদির রুমে গিয়ে দেখি দাদির কোনো রেসপন্স নেই। একদম সোজা শুয়ে আছেন, কিন্তু নিঃশ্বাস নিচ্ছে। মা, কি হয়েছে দাদির? দাদি এমন পড়ে আছে কেন? জানি না তো। স্যুপ আমাকেই খাইয়ে দিতে বলল আজকে। আমি খাইয়ে দিচ্ছিলাম। হঠাৎই এভাবে বুকে ব্যথা বলে শুয়ে পড়লেন। মা, ও মা, উঠো না। ও রাফসান, সাদিফ, মাকে তুল না, হাসপাতালে নে। আমার মুখ দিয়ে কিছুই বের হচ্ছে না, ঝাপসা লাগছে সব। দুপুরেই তো দাদির সাথে কথা বলছিলাম। কি হয়ে গেল হঠাৎ? ভাইয়া দাদিকে কোলে নিয়ে গাড়িতে বসিয়ে দিল। আর মা বোরকা গায়ে দিয়ে চলে আসলো। ও শেফা, তুই যাস না হসপিটালে। তুই সাদিফের সাথে আপার বাসায় চলে যা। বলেই মা আর ভাই দাদিকে নিয়ে চলে গেলেন। আমি কিছু বলতে পারলাম না, চোখ দিয়ে জাস্ট দেখছি সব। দাদির কথা ভাবতেই চোখের পানি বাঁধ মানছে না। ফুল প্লিজ, আজকে অনেক কাঁদছ তুমি। শরীর খারাপ হবে। দাদু ভালো হয়ে যাবে। রেডি হতে হবে না, এভাবেই চলো। আর একটা ব্যাগে কিছু কাপড় নিয়ে নাও। সাদিফ ভাইয়ার কথা মতে কিছু কাপড় নিয়ে নিলাম। আর উনি আমার সাথেই দাঁড়িয়েছিলেন। এরপর আমার হাত ধরে সম্পূর্ণ বাড়ি চেক করে তালা লাগিয়ে নিলেন। খালামণির বাসায় যেতেই খালামণি আমাকে জড়িয়ে আদর করতে লাগলেন। খালু নাকি হাসপাতালে গেছেন। আর সাদিফ ভাইয়াও আমাকে বাসায় রেখে রওনা দিল হসপিটালে। খালামণিকে জড়িয়ে ধরে শুয়ে আছি। দাদির কোনো খবর পাওয়া যায়নি। এখনো ডাক্তার তারা নাকি কিছুই জানায়নি। মোবাইলে কল আসাতে মোবাইল হাতে নিয়ে উঠে বসলাম। সাদিফ ভাইয়ার কল রিসিভ করলাম। হুম, বলেন। দাদি কেমন আছে? আগে বলো, কিছু খেয়েছ? কান্না করছো না তো? হুম, খেয়েছি।
করছি না। বলেন না প্লিজ। দাদি, রাফসান আর খালামনি ইমার্জেন্সি ইন্ডিয়া যাচ্ছেন। দাদির হার্টে ব্লক ধরা পড়েছে। ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন দাদু। মানে কি? এত আর্লি? সব কেমনে সম্ভব? এত খরচের ভিতরে উনারা কেমনে সব ম্যানেজ করবেন? তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। আমি এখনো বেঁচে আছি। তোমার খালু বেঁচে আছে। ডিনার করে ঘুমায় পড়ো। রাখছি। আল্লাহ হাফেজ। ফোন রেখে দিল। খুব চিন্তা হচ্ছে। খালামণিকে সব বললাম। ইতি আপু এসে আমার পাশে বসে আমাকে নানা কথায় বিজি রাখছে। কিন্তু মনটা তমা দাদি আর ভাইয়ার কাছে পড়ে আছে। আজকে আপুদের রুমে ঘুমায়নি। খালামণির রুমে খালামণির সাথেই শুয়েছি। খালামণিও কিছু আশকো করেনি। আপুদের সাথে কেন ঘুমায়নি বা কিছু হয়েছে নাকি? ভালোই হয়েছে আশকো করেনি। এভাবেই কিছুদিন চলে গেল। ভাইয়ার বিয়ের ডেটও নাকি পিছানো হবে। কারণ ওরা কবে ব্যাক করবে তার ঠিক নেই। প্রত্যেকদিনই ভাইয়া আর মায়ের সাথে কথা হয় ভিডিও কলে, এমনি কলে। দাদির হার্টে রিং লাগিয়েছে। দাদি আস্তে আস্তে ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ। আর এদিকে সাদিফ তার মাকে বলল, মা, আমি যত আর্লি পারি ওকে আমার ঘরে নিয়ে আসতে চায়। আমার পক্ষে আর ওয়েট করা পসিবল না। ওকে ছাড়া দম বন্ধ লাগে আমার মা। আর একটু ওয়েট করো না বাবা। 18তে মাত্র পা দিয়েছে ও। ছোট মানুষ। সাদিফ কিছু বলার আগেই জুমান এসে বলল, ভাই, ওই মেয়ে তোমাকে পাগল বানিয়ে দিয়েছে। এমন একটা রোগা মেয়ে। শুধু রূপ দেখলে হবে না, আমাদের বংশের ফিউচারটাও দেখতে হবে, তাই না? খালামণি তোমার প্রস্তাবে কেন মানা করেনি এখন বুঝলাম। আসলে ওরা তোমার এই প্রপার্টি চায়। আর শেফালি তাদের মেইন পয়েন্ট। জুমান, কি যা তা বলছিস? উইদিনের ঘটনা আমাকে সাদিফ বললে আমি বিশ্বাস করিনি। আর আজ নিজ কানে শুনে আমি অবাক। তুই কি আমারই মেয়ে? শেফা একটা পবিত্র মেয়ে। আল্লাহ দিছে মেয়েটাকে রোগবালাই। তুই বলার কে? আমার ছেলের জন্যে তো ও পারফেক্ট। আর আমার বংশের আলো ওর মধ্যেমেই আসবে। বিশ্বাস আছে আমার আল্লাহের ওপর। তুই এই ব্যাপারে না বললেই হবে। খুব তো উইদিন আমার কথা অবিশ্বাস করেছিলা মা তুমি। আজ প্রমাণ পেলে? কিরে জুমান, আগে না তুই আমাকে বকা দিতি? শেফাকে আমি রেগে কিছু বললে তুই ইতি আমাকে ওর জন্যে বকা দিতি। তাহলে আজ কি এমন হলো যে এই মেয়েটাকে তোর সহ্য হচ্ছে না? চিল্লিয়ে, নাগিন। ও নাগিন। আমি ওকে আগে চিনিনি, এখন চিনেছি। ওকে আমি কখনোই তোমার হতে দিব না। আমি মরে যাব, তাও ওকে মেরে ফেলব আমি। এই মেয়েকে এখনই এই ঘর থেকে বের করো। এই ঘরে ও থাকবে না হয় আমি। শেফালি আর ইতি ছাদে ছিল। ঘরে চিল্লাচিল্লি শুনে তাড়াতাড়ি নিচে নেমে এলো। সাদিফের কথা শুনে শেফালির মাথা চক্কর দিয়ে উঠল। ঠিক আছে, ওকে এখনই যেতে হবে এই ঘর থেকে। শেফা, শেফা। আমাকে দেখতে পেয়ে উনি এসে বললেন, ব্যাগ গুছিয়ে নে তোর। রাইট নাও। এই বাড়িতে এক মুহূর্তেও থাকা যাবে না তোর। আমি আমার রুমে যাচ্ছি। নিচে এসে যেন পাশে ব্যাগ দেখি। সাদিফ, কি শুরু করেছিস? ও কই যাবে এখন? শেফা, আমার কাছে আয় মা।
এই ছেলে মেয়ে আমাকে পাগল করে ছাড়বে। আমার মাথায় কিছুই ঢুকছে না। আমাকে কেন বাসা থেকে বের করে দিচ্ছে? অনেক ভয় লাগছে আমার। কোথায় যাব এখন একা একা? মামার বাসাও অনেক দূরে। আমি খালামণির কাছে যেতে নিলেই সাদিফ ভাইয়া আমার হাত ধরে বললেন, ওইদিকে কি? উপরে গিয়ে ব্যাগ নাও, যাও। চিল্লিয়ে উনার চিল্লানিতে কাঁপতে কাঁপতে বললাম, আমি মামাকে কল দিচ্ছি। মামা আসলেই আমি চলে যাব। একা একা আমি কি করব? রাস্তাঘাট চিনি না আমি। আমার কথা শুনে উনি আমার হাত থেকে মোবাইলটা নিয়ে পকেটে ঢুকিয়ে ফেললেন। খালামণি, ইতি আপু এসে আমাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকলেন। আর সাদিফ ভাইয়া এসে আমাকে উনাদের কাছ থেকে ছুটিয়ে উনাদেরই সামনে আমাকে কোলে তুলে নিয়ে একেবারে খালামণির রুমে নামিয়ে দিল ন। আমার কাপড়ের ব্যাগটা উনিই গুছিয়ে উনার হতে নিয়ে বললেন, এখানে বসো, আমি আসতেছি। বলেই আমার ব্যাগ নিয়ে চলে গেলেন। খালামণিকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। কি হতে যাচ্ছে কিছুই বুঝলাম না। সাদিফ ভাইয়াই বা কেন আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে? একটু পরেই সাদিফ ভাইয়া এসে আমার হাত ধরে বললেন, চলো। আমি যাব না। আমার ব্যাগ কই? আমি মামার বাসায় যাব। প্লিজ। আমি যাব না আপনার সাথে। এত মানা করার পরও কারো কথায় উনি শুনেননি। আমার হাত ধরে সাদিফ ভাইয়া টেনে নিয়ে যাচ্ছেন। আস্তে আস্তে সিঁড়ি পেরিয়ে ঘরের বাহিরে নিয়ে যাচ্ছেন। কোথায় যাব এখন আমি? কি করব? কিছুই মাথায় আসছে না। সাদিফ ভাইয়াই বা কেন করছেন আমার সাথে এসব? নাহার লোড নিচ্ছে না আমার মাথায়। চারদিকে অন্ধকার হয়ে আসছে আমার। মাথাটা প্রচণ্ড ভারী লাগছে। চলবে।